আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট ইরানে। ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সফল হামলার দাবি ইরানের। মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ইরানের হামলার কথা নিশ্চিত করল সাইপ্রাস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে এক নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্নতার ঘটনা, যা আধুনিক ডিজিটাল যুগে একটি দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিতে কতটা গভীর প্রভাব ফেলতে পারে তা নতুন করে আমাদের ভাবিয়ে তুলছে। কারণ আপনারা জানেন যে বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া একটি মুহূর্তেও কল্পনা করা যায় না। সেখানে টানা দুদিনের বেশি সময় ধরে একটি গোটা দেশের অফলাইনে চলে যাওয়ার অর্থ হল বহির্বিশ্বের সাথে তাদের সব ধরনের যোগাযোগের মাধ্যম কার্যত স্তব্ধ হয়ে যাওয়া, এবং বৈশ্বিক সাইবার মনিটরিং সংস্থাগুলো যেমন নেটব্লকস ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে ইরানের প্রধান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারগুলোর ট্রাফিক প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, যার ফলে সাধারণ নাগরিকরা তাদের প্রবাসী আত্মীয় স্বজনদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না, যা এক চরম মানসিক উদ্বেগের জন্ম দিচ্ছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, ই-কমার্স, অনলাইন ব্যাংকিং থেকে শুরু করে হাসপাতাল ও জরুরি সেবাগুলোর ডিজিটাল কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, কারণ বর্তমান বিশ্বের চিকিৎসা ব্যবস্থাও অনেকটাই ক্লাউড ডেটা ও অনলাইন নেটওয়ার্কের উপর নির্ভরশীল। আর ঠিক এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, একটু চিন্তা করে দেখুন তো, আপনার জীবন থেকে যদি হঠাৎ করে ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট গায়েব হয়ে যায়, তবে পরিস্থিতি কেমন হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে বিশেষজ্ঞদের মতে এই ধরনের ব্ল্যাকআউট শুধু যোগাযোগের ক্ষেত্রেই নয়, বরং অর্থনৈতিক ক্ষেত্রেও প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে ফ্রিল্যান্সার, ক্ষুদ্র উদ্যোক্তা এবং প্রযুক্তি খাতের সাথে জড়িত লক্ষাধিক মানুষের জীবিকা সরাসরি হুমকির মুখে পড়ে। ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে সফলভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে, যা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে এক নতুন উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে, এবং এই দাবির পর বিশ্বজুড়ে শেয়ার বাজার ও তেলের দামের ক্ষেত্রেও ব্যাপক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। কারণ আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়ে বৈশ্বিক অর্থনীতির ওপর, বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহ চেইন। আর এই দাবির বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করতে গেলে দেখা যায়, ইরান তাদের বিবৃতিতে নির্দিষ্টভাবে দাবি করেছে যে তাদের নিক্ষিপ্ত প্রজেক্টাইলগুলো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে, যদিও ইসরায়েলের পক্ষ থেকে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা অ্যারো সিস্টেমের মাধ্যমে বেশ কিছু আক্রমণ প্রতিহত করার কথাও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসছে। তবে এই ধরনের পাল্টাপাল্টি দাবি ও সামরিক পদক্ষেপের কারণে ওই অঞ্চলের সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের গভীর আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, যারা প্রতিনিয়ত সাইরেনের শব্দ ও নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে বাধ্য হচ্ছেন। আর আমাদের এই চ্যানেলটি আপনারা যারা নিয়মিত ফলো করেন, তারা জানেন যে আমরা সবসময় আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। যাই হোক, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য একটি ব্যাপক প্রস্তুতি শুরু করা। আর একটি রাষ্ট্র যখন এ ধরনের সিদ্ধান্ত নেয়, তখন বুঝতে হবে যে পরিস্থিতি কতটা জটিল ও সংবেদনশীল হয়ে উঠেছে। কারণ সাধারণত কমার্শিয়াল ফ্লাইট বা স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা যখন অনিরাপদ হয়ে পড়ে বা যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, তখনই সরকারগুলো তাদের নাগরিকদের উদ্ধারে এ ধরনের সামরিক বা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে থাকে। এবং ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যেই তাদের নাগরিকদের জন্য অত্যন্ত কড়া ভ্রমণ সতর্কতা জারি করেছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা এখনও ওই অঞ্চলে অবস্থান করছেন, তারা যেন দ্রুততম সময়ের মধ্যে কমার্শিয়াল রুটের মাধ্যমে দেশে ফিরে আসেন।
তবে যারা আটকা পড়েছেন বা যাদের পক্ষে স্বাভাবিকভাবে ফেরা সম্ভব নয়, তাদের জন্য যুক্তরাজ্য সরকার সাইপ্রাস বা আশেপাশের অন্যান্য নিরাপদ রুট ব্যবহার করে ইভাকুয়েশন বা স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করছে, যার জন্য রয়্যাল এয়ারফোর্সের পরিবহন বিমান ও নৌবাহিনীর জাহাজগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে। এই ধরনের উদ্ধার অভিযান অত্যন্ত ব্যয়বহুল এবং লজিস্টিক্যালি অনেক চ্যালেঞ্জিং হয়ে থাকে, কারণ হাজার হাজার নাগরিকের তালিকা তৈরি করা, তাদের সাথে যোগাযোগ স্থাপন করা এবং যুদ্ধ বা সংঘাতপূর্ণ এলাকার মধ্য দিয়ে তাদের নিরাপদ ট্রানজিট নিশ্চিত করা চারটিখানি কথা নয়। আর আপনারা যারা প্রবাসে থাকেন বা যাদের আত্মীয়স্বজন বিদেশে থাকেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এরকম একটি পরিস্থিতিতে পরিবারগুলোর মধ্যে কেমন উৎকণ্ঠা কাজ করে। তাই আপনাদের পরিচিত কেউ যদি এমন পরিস্থিতিতে থাকেন, তবে অবশ্যই তাদের সাহস যোগাবেন এবং সতর্ক থাকতে বলবেন। অন্যদিকে যুক্তরাজ্যের এই পদক্ষেপ দেখে অন্যান্য ইউরোপীয় দেশগুলো যেমন ফ্রান্স, জার্মানি এবং ইতালি সাইপ্রাস সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে ইউকের যে সামরিক ঘাঁটিগুলো তাদের ভূখণ্ডে রয়েছে সেখানে ইরানের তরফ থেকে আক্রমণের ঘটনা ঘটেছে, যা এই চলমান সংঘাতকে একটি নতুন এবং আরও জটিল আন্তর্জাতিক মাত্রা প্রদান করেছে। কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে ঐতিহাসিকভাবেই সাইপ্রাসে ইউকের দুটি সার্বভৌম সামরিক ঘাঁটি রয়েছে, আক্রুতিরি এবং ডেকেলিয়া, যেগুলো মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্রিটিশ সামরিক অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। আর একটি ন্যাটোভুক্ত দেশের ভূখণ্ডে থাকা অপর একটি ন্যাটোভুক্ত দেশের ঘাঁটিতে এই ধরনের আক্রমণের দাবি নিশ্চিত হওয়ার মানে হল এই উত্তেজনা এখন শুধু ইসরায়েল বা ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা সরাসরি ইউরোপীয় শক্তিগুলোকেও এই জটিল সমীকরণের ভেতরে টেনে আনছে, যার ফলে সাইপ্রাসের সাধারণ নাগরিকদের মধ্যেও এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ তারা আশঙ্কা করছেন যে তাদের দেশও হয়তো এই বড় আকারের সংঘাতের একটি রণাঙ্গনে পরিণত হতে পারে। যদিও সাইপ্রাস সরকার তাদের নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং আশ্বস্ত করেছে যে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে এই ধরনের ঘটনা আন্তর্জাতিক কূটনীতিতে মারাত্মক প্রভাব ফেলে, কারণ এর ফলে ন্যাটো জোটের ভেতরেও নতুন করে নিরাপত্তা পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে এবং জাতিসংঘেও এই বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো দেশের সার্বভৌমত্ব বা তাদের প্রতিষ্ঠিত ঘাঁটির ওপর আক্রমণকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। আর এই খবরের পর বৈশ্বিক প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন যে এই অঞ্চলে এখন সামরিক উপস্থিতি আরও বৃদ্ধি পাবে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আরও সতর্ক অবস্থায় রাখা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বা সমন্বিত হামলায় ইরানে নিহতের সংখ্যা ইতিমধ্যেই ৫০০ ছাড়িয়ে গেছে, যা একটি ভয়াবহ মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। কারণ যখনই কোনো সামরিক সংঘাত ঘটে, তখন পর্দার আড়ালে সবচেয়ে বেশি মূল্য চোকাতে হয় সাধারণ নিরপরাধ মানুষকে। আর এই ৫০০ জনের মৃত্যুর খবরের পাশাপাশি হাজার হাজার মানুষের আহত হওয়ার এবং ঘরবাড়ি ও বেসামরিক অবকাঠামো ধ্বংস হওয়ার খবরও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে বিশ্ববাসীর কাছে পৌঁছচ্ছে, যার ফলে ইরানের ভেতরের হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে এক অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে চিকিৎসক ও নার্সরা সীমিত চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের মাধ্যমে এই বিপুল সংখ্যক আহত মানুষের জীবন বাঁচানোর জন্য দিনরাত আপ্রাণ লড়াই করে যাচ্ছেন। এবং এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক সহায়তার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি দেখা দেয়, কিন্তু বর্তমান রাজনৈতিক অবরোধ ও যুদ্ধাবস্থার কারণে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, রক্ত ও জরুরি ত্রাণ পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আর আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন, তারা জানেন যে কোনো যুদ্ধে সংখ্যার আড়ালে হারিয়ে যায় অসংখ্য পরিবারের স্বপ্ন, পিতামাতার কান্না এবং শিশুদের ভবিষ্যৎ। তাই এই বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং অবিলম্বে সমস্ত ধরনের সামরিক অভিযান বন্ধ করে একটি যুদ্ধবিরতি বা সিজফায়ার কার্যকর করার জন্য বিশ্ব নেতাদের প্রতি জোর আহ্বান জানিয়েছে, যাতে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয় এবং আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের মতো সংস্থাগুলো তাদের মানবিক কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করতে পারে। কারণ সংঘাত বা রাজনীতি যাই হোক না কেন, মানুষের জীবনের মূল্য সবার ওপরে এবং এই ধরনের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।